একমুঠো স্বপ্ন বুকে নিয়ে আরিয়ান তার সদ্য বিবাহিতা স্ত্রী নীলিমাকে সাথে করে পাড়ি জমিয়েছিল মরুভূমির বুকে এক ঝলমলে মহানগরীতে। তাদের আশা ছিল কয়েক বছরের শ্রমে জমানো অর্থে একদিন নিজেদের ছোট্ট গ্রামে ফিরে এক শান্তির নীড় গড়বে। নীলিমার চেহারায় ছিল ভোরের আলোর মতো এক সরলতা, আর তার চাহনিতে ছিল এক মায়াবী আকর্ষণ যা সহজেই যে কারো দৃষ্টি কেড়ে নিতে পারত। আরিয়ান যে বিশাল নির্মাণ সংস্থায় কাজ করত, তার অধিপতি ছিলেন মরুর এক প্রভাবশালী ও বিত্তশালী আরব শেখ। প্রথম দর্শনেই শেখের দৃষ্টি আটকে গেল নীলিমার নিষ্পাপ সৌন্দর্যের উপর। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু একদিন রাতের আঁধার নামার পর আরিয়ান তার ছোট্ট ঘরে ফিরে দেখল ঘর শূন্য। নীলিমা নেই, যেন এক দমকা হাওয়ায় সে মিলিয়ে গেছে। আশেপাশে দিশেহারা হয়ে খুঁজতে গিয়ে আরিয়ান জানতে পারল কিছুক্ষণ আগে এক বিশাল কালো গাড়ি এসে থেমেছিল তাদের দোরগোড়ায়, এবং তিনি নীলিমাকে সঙ্গে করে নিয়ে গেছেন। এই খবর শুনে আরিয়ানের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে কাঁপা কাঁপা হাতে ফোন করল তার ম্যানেজার ইকবাল সাহেবকে। অপর প্রান্ত থেকে ইকবাল সাহেব শান্ত শীতল গলায় বললেন, ভয় পেও না আরিয়ান, তোমার স্ত্রী সেই আরব শেখের প্রাসাদে নিরাপদে আছে। আরিয়ান অবাক হয়ে প্রশ্ন করল, কিন্তু কেন? আমার স্ত্রীকে তিনি কেন নিয়ে যাবেন? ইকবাল সাহেব উত্তর দিলেন, দেখো, এই মরুর রাজ্যে সবকিছুই তার ইশারায় চলে। তিনি তোমার স্ত্রীকে পছন্দ করেছেন, কিছুদিন তিনি ওখানেই থাকবেন। তার ইচ্ছে পূরণ হলে নীলিমাকে অক্ষত অবস্থায় তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে। তুমি অহেতুক চিন্তা করো না। এই কথাগুলো শুনে আরিয়ানের শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারছিল না তার জীবনে আসলে কোন ভয়ঙ্কর নাটকের সূচনা হতে চলেছে। এরপর সেই শেখের প্রাসাদে নীলিমার সাথে যা ঘটেছিল তা এতটাই ভয়াবহ যে শুনলে যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠবে। এই গল্পের গভীরে এমন এক শিক্ষা লুকিয়ে আছে যা আপনাকে শেষ পর্যন্ত শুনতে বাধ্য করবে। আরিয়ান ছিল তার গ্রামের এক পরিশ্রমী যুবক। বহু বছর ধরে সে মরুভূমির এই নির্মাণ সংস্থায় নিজের নিষ্ঠা আর পরিশ্রমে ধীরে ধীরে সামান্য এক কর্মী থেকে এক সম্মানজনক পদে উঠে এসেছিল। বিশাল সব অট্টালিকার বৈদ্যুতিক নকশার দায়িত্ব ছিল তার কাঁধে। জীবনটা তার নিজের ছন্দে বেশ ভালোই চলছিল। অবশেষে পরিবারের অনুরোধে সে বিয়ের জন্য রাজি হয়। তার বাবা মা গ্রামের পাশেই খুঁজে পেয়েছিলেন নীলিমাকে, এক শান্ত, ভদ্র ও অপরূপা তরুণী। সানাইয়ের সুর আর উৎসবের রঙে রঙিন হয়ে এক পবিত্র বন্ধনে বাঁধা পড়ল তারা। বিয়ের পর অল্প কটা দিন যেন স্বপ্নের মতো কেটে গেল। একে অপরকে চেনা আর ভালোবাসার সেই মিষ্টি সময়গুলো ফুরিয়ে আসতেই আরিয়ানকে ফিরতে হলো মরুভূমির শহরে। বিদায়বেলায় নীলিমার চোখের জল তার বুক ভেঙে দিচ্ছিল, তবু কর্তব্যের টানে তাকে যেতেই হলো। এরপর মাস গড়িয়ে গেল। প্রতিদিন ফোনে কথা হলেও বিচ্ছেদের আগুনে পুড়তে লাগল নীলিমার মন। তার একাকিত্বের কান্না আরিয়ানের বুক চিরে দিত। অবশেষে পরিবারের কথায় সে এক কঠিন সিদ্ধান্ত নিল। সে ঠিক করল প্রয়োজনে চাকরি ছেড়ে জমানো সব টাকা নিয়ে দেশে ফিরে যাবে, তবু প্রিয়জনের চোখের জল সে আর সহ্য করতে পারবে না। এই চিন্তা নিয়ে সে তার ম্যানেজার, জ্ঞানী ও সহৃদয় মানুষ ইকবাল সাহেবের কাছে গেল। সব শুনে ইকবাল সাহেব বললেন, তুমি এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একবার মালিকের সাথে কথা বলে দেখি। মালিকের কাছে গিয়ে ইকবাল সাহেব বললেন, স্যার, আমাদের ইলেকট্রিশিয়ান আরিয়ান সাহেব চাকরি ছাড়তে চাইছে। সে খুব সৎ আর অভিজ্ঞ কর্মী। কয়েক বছর ধরে সে কোম্পানির জন্য কাজ করছে, কিন্তু তার স্ত্রীর কারণে সে ভীষণ চিন্তিত। আর এখন বাংলাদেশে ফিরে যেতে। মালিক কিছুক্ষণ ভেবে বললেন, সে তো আমাদের এক পুরনো কর্মী, তার জন্য এতটুকু তো করাই যায়। তুমি ওর স্ত্রীকে এখানে আনার ব্যবস্থা করো। ইকবালের মুখে এই কথা শুনে আরিয়ানের মনে হলো যেন বন্ধা মরুভূমিতে এক পশলা বৃষ্টি নামল। সব বাধা যেন জাদুর মতো সরে গেল, এবং কিছুদিনের মধ্যেই আরিয়ান দেশে গিয়ে নীলিমাকে সাথে করে নিয়ে এলো। মরুভূমির বুকে তাদের ছোট্ট নীড় আবার ভালোবাসায় পূর্ণ হলো। একদিন ইকবাল সাহেব হাসতে হাসতে আরিয়ানকে বললেন, শুধু ধন্যবাদ দিলে হবে না, এবার তোমার স্ত্রীর হাতের জাদুর স্বাদ নিতে চাই। একটা পার্টি দিয়ে হবে। আরিয়ান খুশি মনে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে রাত যখন ঘনিয়ে এলো, ইকবাল সাহেব তাদের ঘরে এলেন। খাওয়া দাওয়ার পর আরিয়ানের ডাকে যখন নীলিমা বাইরে এলো, তাকে দেখে ইকবালের চোখে বিস্ময়ের ঝলক খেলে গেল। সে মনে মনে ভাবল, আরিয়ানের মতো সাধারণ এক ছেলের ভাগ্য এত প্রসন্ন কি করে হলো। যাবার বেলায় সে বলে গেল, আরিয়ান, তুমি তো এক অমূল্য রত্ন খুঁজে পেয়েছ। কয়েকদিন পর মালিকের সাথে এক বৈঠকের সময় কথায় কথায় ইকবাল সাহেব আরিয়ানের স্ত্রীর রূপ ও গুণের প্রশংসা করলেন। শুনেই শাসক হেসে বললেন, আচ্ছা, তাহলে তো সেই রূপের ঝলম আমাদেরও একবার দেখা উচিত। ম্যানেজার ইকবালের ফোন পেয়ে আরিয়ানের মনে এক অশুভ মেঘ ঘনিয়ে এলো।
সে বুঝতে পারছিল না হঠাৎ স্বয়ং মালিক কেন তার মতো এক সাধারণ কর্মীর বাড়িতে আসতে চাইছেন, কিন্তু না করার কোনো উপায় তার ছিল না। রবিবার সন্ধ্যায় সেই আরব শেখ এলেন ইকবাল সাহেবকে সাথে নিয়ে। খাওয়া দাওয়া করলেন, সবকিছু খুবই সুন্দর আর শান্ত পরিবেশে হলো। হঠাৎ ইকবাল সাহেব হেসে বললেন, আরে আরিয়ান, এখন তো তোমার স্ত্রীকে দেখাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তার সঙ্গেও পরিচয় হোক। খাওয়ার মাঝেই তার ইশারায় আরিয়ান নীলিমাকে ডাকল। নীলিমাকে দেখে দুবাই শেখের চোখে এক অদ্ভুত ক্ষুধা ফুটে উঠল। তিনি তার সৌন্দর্যের প্রশংসা করলেন। যাবার আগে পকেট থেকে একটি ছোট বাক্স বের করে বললেন, এটা তোমার স্ত্রীর জন্য সামান্য নজরানা। আরিয়ান অস্বস্তি নিয়ে বলল, স্যার, এর কি প্রয়োজন ছিল? শেখ সাহেব হেসে উত্তর দিলেন, এটা তোমার জন্য নয়, এটা আমার পক্ষ থেকে নীলিমার জন্যে। নীলিমা কিছু বলল না। আরিয়ানও চুপ রইল। বাক্স খুলে দেখা গেল ভেতরে এক ঝলমলে হীরের আংটি। আরিয়ান আর নীলিমা অস্বস্তিতে বাকরুদ্ধ হয়ে গেল। কয়েকদিন পর থেকেই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। আরিয়ানের কাজের জায়গা বদলে দেওয়া হলো দূরের এক নির্মাণ ক্ষেত্রে, যেখানে যেতে আর ফিরতেই দিনের প্রায় পুরোটা সময় কেটে যেত। এক অদৃশ্য শক্তি যেন আরিয়ানকে তার নিজের জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছিল। তেমনি এক দুপুরে যখন আরিয়ান বহু দূরে নিজের কাজে ব্যস্ত, তখন তাদের ঘরের দরজায় ঘণ্টা বাজল। দরজা খুলতেই নীলিমা দেখল সামনে দাঁড়িয়ে স্বয়ং সেই দুবাই শেখ। নীলিমা ভয়ে ঘাবড়ে গিয়ে বলল, আপনি? আরিয়ান তো বাড়িতে নেই। শেখ এক শীতল হাসি দিয়ে বললেন, আমি জানি সে নেই। বলেই তিনি বিনা অনুমতিতে ভেতরে এসে বসলেন। নীলিমা কাঁপা কাঁপা হাতে আরিয়ানকে ফোন করে সব জানালো। আরিয়ান হতভম্ব হয়ে গেল। সে বলল, ভয় পেও না, আমি আসছি, কিন্তু তার ফিরতে 1 ঘন্টার বেশি সময় লাগবে। এই 1 ঘন্টায় শাসকের বলা কথাগুলো নীলিমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিল। তিনি স্পষ্ট বলেছিলেন, যদি তুমি আমার কথা না শোনো, তবে তোমার স্বামীকে এই মরুভূমিতে এমনভাবে হারিয়ে দেওয়া হবে যে তার চিহ্নও কেউ খুঁজে পাবে না, আর তোমাকে সারা জীবন আমার দাসী হয়ে থাকতে হবে। আর যদি আমার ইচ্ছে পূরণ করো, তবে কিছুদিন পর এত অর্থ পাবে যা তুমি কল্পনাও করতে পারো না, এবং তোমাদের মুক্তিও দেওয়া হবে। প্রায় 1 ঘন্টা পর আরিয়ান যখন বাড়ি পৌঁছল, তখন ঘর শূন্য। এক প্রতিবেশী জানালো এক বিশাল কালো গাড়ি এসে নীলিমাকে নিয়ে গেছে। যেটার ভয় সে করছিল সেটাই সত্যি হলো। সে সাথে সাথে ইকবাল সাহেবকে ফোন করল। ইকবাল সব শুনে কিছুক্ষণ চুপ থেকে বললেন, শোনো আরিয়ান, ভয় পেও না, তোমার স্ত্রী দুবাই শেখের কাছেই আছে। কিছুদিন পর সে নিজেই ফিরে আসবে। আরিয়ান ক্ষোভে ফেটে পড়ে বলল, আমি এক্ষুনি পুলিশকে জানাবো। ইকবাল তাকে থামিয়ে দিয়ে বললেন, এমন ভুল করো না। এই অচেনা দেশে তুমি হারিয়ে যাবে, তোমার অস্তিত্ব মুছে যাবে। মনে রেখো, তোমার স্ত্রীর কাগজপত্র বৈধ নয়। অভিযোগ করলে দুজনকেই আজীবন কারাগারে পৌঁছতে হবে। অসহায়ত্বের কারাগারে আরিয়ান বন্দী হয়ে গেল। কাঁদতে কাঁদতে সে কয়েকটি দুঃস্বপ্নের রাত পার করল। যখন নীলিমা ফিরে এলো, তার চোখ ছিল শূন্য, শরীর ছিল এক বিধ্বস্ত বাগানের মতো। সে আরিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে শুধু কাঁদতে লাগল। শান্ত হয়ে সে যা বলল তা শুনে আরিয়ানের বুক ফেটে গেল। নীলিমা বলল, তুমি ভাবতেও পারবে না ওই প্রাসাদে আমার সাথে কি হয়েছে। প্রতিটি মুহূর্ত ছিল এক জীবন্ত নরক। সবাই বলে এটা স্বর্গ, কিন্তু আমি এই স্বর্গের আড়ালে থাকা নরকটাকে নিজের চোখে দেখেছি। আমাকে এখান থেকে নিয়ে চলো, আর একদিনও আমি এখানে থাকতে চাই না। আরিয়ান তার জমানো সব টাকা সংস্থা থেকে তুলে নিতে চাইল, কিন্তু মালিক কোনো না কোনো অজুহাতে তা আটকে দিলেন। তিনি এক অদৃশ্য সুতোয় তাদের ভাগ্যকে নাচাতে শুরু করলেন। ঠিক 3 দিন পর আবার সেই কালো গাড়ি এলো এবং অসহায় নীলিমাকে তুলে নিয়ে গেল। আরিয়ান অশ্রুসজল চোখে শুধু তাকিয়ে রইল। নিজের স্ত্রীকে এক দানবের হাতে তুলে যেতে দেখা ছাড়া তার আর কিছুই করার ছিল না। এরপর অনেকগুলো দিন কেটে গেল। যখন নীলিমা ফিরল, তখন তার হাঁটার শক্তিটুকুও ছিল না। তার বিধ্বস্ত চেহারা বলে দিচ্ছিল তার ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। আরিয়ান গিয়ে পড়ে ইকবাল সাহেবকে দেখা করতে বলল। ইকবাল সাহেব এসে নীলিমার অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেলেন। গভীর অপরাধবোধে তার মাথা নত হয়ে গেল। তিনি বললেন, আরিয়ান, যা হয়েছে তার জন্য আমিই দায়ী। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। প্রয়োজনে চাকরি যাক বা আমার যা কিছুই হোক, আমি তোমাদের এখান থেকে বের করব। গালফ দেশগুলিতে সাধারণত কর্মীদের পাসপোর্ট সংস্থার কাছে জমা থাকে, যা ছাড়া তারা দেশ ত্যাগ করতে পারে না। কিন্তু ইকবাল সাহেব নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক রাতে অফিসের আধার থেকে চুপি চুপি আরিয়ান আর নীলিমার পাসপোর্ট চুরি করলেন। তাদের হাতে উড়োজাহাজের টিকিট আর কিছু টাকা দিয়ে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত শহর ছেড়ে পালিয়ে যাও। সেই রাতেই আরিয়ান তার স্ত্রী নীলিমাকে নিয়ে রাতের আধারে সেই নরক থেকে পালিয়ে
নিজের দেশের পথে রওনা দিল। এই কাহিনী কাউকে আঘাত করার জন্য নয়, বরং এক কঠিন বাস্তবতাকে তুলে ধরার জন্য। স্বপ্ন দেখতে গিয়ে যেন কারোর জীবন দুঃস্বপ্নে পরিণত না হয়, সেই সতর্ক বার্তাই এর মূল উদ্দেশ্য।